শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে ঘটনাটি আত্মহত্যা, পুলিশ বলছে আত্মহত্যা, কর্ণধার নিজে বলছে আত্মহত্যা, এমনকি সহকর্মীকে দিয়ে ভিডিও বার্তায়ও আত্মহত্যা বলানো হচ্ছে। ময়না তদন্তের আগে এরা সবাই কিভাবে আত্মহত্যা বলছেন, এটা একটা বিরাট বড় প্রশ্ন। শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষার রহস্য মৃত্যু ঘিরে যত সময় যাচ্ছে ততই বাড়ছে প্রশ্ন, ঘনীভূত হচ্ছে সন্দেহ। একদিকে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা, অন্যদিকে পুলিশের তৎপরতা, সবকিছু মিলিয়ে জনমনে তৈরি হয়েছে গভীর অবিশ্বাস। সামাজিক মাধ্যমে এখন একটাই দাবি ক্রমশ জোরালো হচ্ছে, জাস্টিস ফর মনীষা। মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন, তদন্ত শুরু হয়ে গেছে, কিন্তু বিরোধীরা বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলছে। তাই সাধারণ মানুষের প্রশ্ন, এই তদন্ত কি সত্যি স্বাধীন ও নিরপেক্ষভাবে চলবে? প্রশ্ন, অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর ঘনিষ্ঠ মলয়পীঠ কি আদৌ এই সুষ্ঠু তদন্তে সহযোগিতা করবেন, নাকি প্রভাব খাটিয়ে ধামাচাপা দেওয়া হবে সত্যিটাকে? মনীষার পরিবার স্পষ্ট বলছে এটি আত্মহত্যা নয়। তাদের অভিযোগ, এখানে কতটা গুরুত্ব দিয়ে দেখা হবে বা হচ্ছে সেটাও কিন্তু মানুষের মনে প্রশ্ন। নাকি শুরু থেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে? ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের আগেই কিভাবে পুলিশ এতটা নিশ্চিত হয়ে গেল যে এটা আত্মহত্যা? আরো বড় প্রশ্ন, মনীষার মৃত্যুকে ঘিরে যখন চারিদিকে সন্দেহের দানা বাঁধছে, তখন কলেজের আরেক কর্মীকে দিয়ে ভিডিও বক্তব্য রেকর্ড করিয়ে সাংবাদিক ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হঠাৎ পড়ল কেন? মনীষা কি সত্যি নিজের জীবন শেষ করেছিলেন, নাকি মেডিকেল কলেজের ভেতরে এমন কিছু ঘটেছিল যা প্রকাশ্যে এলে অনেকেই অস্বস্তিতে পড়ত? এখন প্রশ্ন হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, কোনো প্রভাবশালী ব্যক্তির নাম, কোনো গোপন কার্যকলাপ, এসবের সঙ্গে কি মৃত্যুর কোনো যোগ রয়েছে? এটি কি শুধুই একটি দুর্ভাগ্যজনক মৃত্যু, নাকি সুপরিকল্পিত ধামাচাপার অংশ? সত্য কি তদন্তে বেরিয়ে আসবে? আজকের এই বিশেষ টক শোতে রাজ্যের একজন বরিষ্ঠ আইনজীবীর চোখে আমরা শুরু থেকে খতিয়ে দেখব ঘটনার পর থেকে আইনত কোথায় কোথায় প্রশ্ন উঠেছে, কোন কোন প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এবং কেন সাধারণ মানুষ উত্তর খুঁজে বেড়াচ্ছে একটাই প্রশ্নের, মনীষার মৃত্যুর আসল সত্য কি? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর আজ আমাদের সাথে এই বিশেষ আলোচনায় স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, আপনাদের সবার পরিচিত সন্দীপ দত্ত চৌধুরী। সন্দীপদা, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। এই ঘটনার প্রাথমিক পর্যায়ে যেসব সন্দীপদা এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে বা আপনি যতটুকু জেনেছেন, সেগুলো কি আইনগতভাবে, মানে আইনগত দৃষ্টিকোণ থেকে দেখলে কোথায় কোথায় প্রশ্ন উঠতে পারে, এবং একটি আদর্শ তদন্তে কি পদক্ষেপ প্রত্যাশিত? আপনি যে কথাটা বলে শেষ করলেন দীপেনবাবু, সেটা হচ্ছে আদর্শ তদন্ত। আমার কনসিডার্ড ওপিনিয়ন অনুসারে যদি আদর্শ সঠিক, যথাযথ, নির্ভুল, পক্ষপাত দুষ্টহীন, প্রভাবমুক্ত, প্রভাবশালীদের দ্বারা প্রভাব খাটানোর থেকে মুক্ত কোনো তদন্ত করতে হয়, তাহলে প্রথম যে কাজটা রাজ্য সরকারের করা উচিত, জানি না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী করবেন কিনা, সেটা হচ্ছে প্রথম যে বাইটটা, এই সেন্সেশনাল ডেথ, আনন্যাচারাল ডেথ হওয়ার পর যে বাইটটা প্রথম আপনাদের কাছে এসছে সমস্ত চ্যানেলেই, সেটা হচ্ছে আমতলী থানার এসডিপিওর, সম্ভবত পারমিতা এরকম বোধহয় নাম মহিলার। ও মহিলাকে সাসপেন্ড করে মহিলাকে ক্লোজ করা উচিত। ফার্স্ট অফ অল, ওদের মতো সিনিয়র অফিসাররা যদি এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা বলেন প্রথমেই, তখনও মেয়েটার ডেড বডি রিকভার্ড হয়েছে, তার পোস্টমর্টম হয়নি, টপোগ্রাফি সরতাল হয়তো বা তৈরি হয়নি, উনি বলে দিলেন ইট ওয়াজ এ কেস অফ সুইসাইড, সঙ্গে যোগ করে দিলেন এটা প্রেমের গল্প। এটা একটা এসডিপিও, যার জুরিসডিকশনে সম্ভবত এই মামলার উনি সুপারভাইজিং অফিসার থাকবেন, হয়তোবা আছেন কিনা জানি না, কিন্তু তদন্তকারী অফিসারের উপরের হায়ার অফিসার হচ্ছেন এই মহিলা।
একটা মহিলার মৃত্যুর পর উনি যদি এরকম মানে একেবারে ব্ল্যাঙ্কেট ওয়েতে উনি বলে দিতে পারেন যে এটা আত্মহত্যা, তাহলে তো ডাক্তারি ব্যবস্থাপনার প্রয়োজন নেই, পোস্টমর্টমের প্রয়োজন নেই। যিনি আসামি হবেন আলটিমেটলি, যাকে ফরওয়ার্ড করা হবে আফটার বিং চার্জশিটেড বিফোর দ্য কোর্ট, এগুলোরও কোনো প্রয়োজন নেই। উনি তো ফাইন্ডিংস দিয়েই দিলেন। তো এরকম দায়িত্ব জ্ঞানহীন এক মহিলাকে আমি মনে করি সবচেয়ে আগে স্বরাষ্ট্র দপ্তর, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে যদি আসে, জানি না স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আসলেও স্বরাষ্ট্রমন্ত্রী করবেন কিনা, কারণ দেওয়াল লিখন সবাই পড়তে পারেন না। বিগত সরকারেরও যারা মুখ্যমন্ত্রী ছিলেন দেওয়াল লিখন পড়তে পারতেন না। এই সমস্ত স্টুডিওতে বসে আমরাই প্রথম দেওয়াল লিখনটা পরে ওদেরকে বলতাম, ওরা দেওয়াল লিখন পড়তে পারে না, ক্ষমতার অলিন্দে থাকতে থাকতে ওরা দেওয়াল লিখন পড়তে পারে না। প্রথম এই মহিলাকে ক্লোজ করা, সাসপেন্ড করা, একেবারে পিওরলি মিসকন্ডাক্ট অফ হার সার্ভিস, প্রফেশনাল মিসকন্ডাক্ট, এটা উনি বলতে পারেন না উইদাউট পোস্টমর্টম। উনি করেছেন। দ্বিতীয়ত, তদন্তের স্বার্থে যখন কোনো লোক ইন্টারফেয়ার করে, আমাদের ভারতবর্ষের আইন, সেটা আপনার বিগত দিনের আইন অথবা আমাদের যখন নতুন করে আইনি ব্যবস্থাটার কিছুটা পরিবর্তন হয়েছে, ন্যায় সংহিতাগুলি যখন এসছে, অলমোস্ট সর্বত্রই বলা হয়েছে যে nobody can interfere into the fair investigation. Even the Honorable Chief Justice of the Supreme Court of India, during the course of investigationের পর এটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে তার নিয়ে টেস্টিফাই করতে কোর্ট ইন্টারফেয়ার করে না, আনলেস ম্যালাফাইড এন্ড ভিন্ডিকটিভ। উনি বলে একটা ভিডিও খুব ভাইরাল, লক্ষ্য করে দেখবেন, এক মহিলা দরজাটার কাছে গেছেন, তারপর দরজাটাকে নক করছেন, তারপর লাথি দিতে শুরু করলেন। অ্যাকর্ডিং সিকিউরিটি গার্ড হোয়াটসএভার মেবি। ঠিক এখানে এই যে ভিডিওটা আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি দাদা, জানা দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটা এখনো দেখেননি, যেটা সিসিটিভি ফুটেজ বলা হচ্ছে, এবং সিসিটিভি ফুটেজ যেহেতু ভ্যানগার্ডের কাছে তথ্য প্রমাণ নেই যে সেটা সিসিটিভি ফুটেজ কিনা, সেই ফুটেজে দেখা যাচ্ছে আপাতত সিকিউরিটি গার্ডের পোশাকধারী একজন মহিলা সেই দরজাটা এসে নক করছেন। এখন প্রশ্ন হচ্ছে, ভেতর থেকে যখন দরজা বন্ধ করাই যদি যেটা বলা হচ্ছে থাকে, এবং সেখানে যদি কেউ যদি সুইসাইডাল অ্যাটেম্প্ট করেও থাকে, উনি কি করে বাইরে থেকে বুঝবেন এতগুলো দরজার মধ্যে উনি সেটা কেন দরজা? এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, অ্যাকর্ডিং টু শান্তিনিকেতন মেডিকেল ইনস্টিটিউশন, ওই সময়ে একটু রাত, সবাই নিশ্চয়ই বিশ্রাম করতে ঘরে গেছেন, ঘরের দরজা বন্ধ। এই মহিলা কি করে পার্টিকুলারলি ওই দরজাটাতে ধাক্কা দিলেন, কেন ধাক্কা দিলেন, এটা একটা প্রশ্ন আসে। তার মানে ইনভেস্টিগেশনে পুলিশকে খবর না দিয়ে কিংবা কম্পিটেন্ট অথরিটি তার দৃষ্টিভঙ্গি অনুসারে, ওই ভিডিও ফুটেজ অনুসারে আমরা কোথাও দেখিনি যে শান্তিনিকেতন ইনস্টিটিউশনের যারা দায়িত্বশীল আধিকারিক, তার মধ্যে অনেকেই আছেন, যেমন রাজ্য পুলিশের, বর্তমান রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের পরিবারের অনেক লোক এখানে চাকরি করেন। আপনারাও জানেন, আমিও জানি। উচ্চপদস্থ আধিকারিকের স্ত্রী, ছেলে এবং মেয়ে ওই ইনস্টিটিউশনে চাকরি করেন, তারা আধিকারিক। কোন লোককেই দেখা গেল না সেখানে, কোন ডাক্তারকে দেখা গেল না। নর্মাল কোর্সে তাদেরকে তো ডাকার কথা, উনি কি করে দরজা ভেঙে ভেতরে ঢুকে যাবেন? এটা একটা প্রশ্ন। ইট অ্যামাউন্টস টু ইন্টারফারেন্স আমার দৃষ্টিতে। 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে, মেয়ের মার কতগুলো ভিডিও ফুটেজ খুব ভাইরাল, এবং একটা মেয়ে দীপা বোধহয় তার সম্ভবত নাম, একদম এই মেয়েটার ভিডিও ফুটেজও খুব ভাইরাল। এই মেয়েটা কেন হঠাৎ করে ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসলো, তাকে কে বলেছে? এখানে আমি আপনাকে ইন্টারাপ্ট করব, এই ভিডিওটাই কিভাবে এলো এখানে আমাদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে কিভাবে এলো? এখানে ত্রিপুরা মেডিকেল কলেজের মিডিয়া গ্রুপে এই ভিডিওটি শেয়ার করেছেন মলয়পীঠ নিজে, এবং এখানে দেখা যাচ্ছে এই ভিডিওটিতে, যে ভিডিওটি অবশ্যই একদম রেকর্ডেড ভিডিও, এবং সেখানে বারবার এডিট করা আছে, কাট আছে, এবং মেয়েটিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় স্ক্রিপ্ট বানিয়ে দেওয়া হয়েছে। এবং এটার মধ্যে একটা শব্দ নিয়ে আমার যথেষ্ট অসঙ্গতি আছে, কারণ আমরা আইনজীবী, আমরা অনেক কিছু দেখি, সেমিকোলন, দাড়ি, ফুল স্টপ, এগুলো আমরা অনেক কিছু লক্ষ্য করি।
মেয়েটা কথা বলতে 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 একটা জায়গায় বলছেন, মেয়েটা কনফারেন্সে কথা বলছিল মনীষার সঙ্গে, এবং সেখানে মনীষার তথাকথিত লাভার, অ্যাকর্ডিং টু দ্যাট দীপা, কোথাও তার নামের সঙ্গে যে গল্প বেরিয়েছে, নামের সঙ্গে পুলিশ যাকে ফরওয়ার্ড করেছে বা টাইটেল মেলে না। লক্ষ্য করে দেখবেন, দাস এবং সরকার মিলছে না টাইটেলে। মেয়েটা কথা বলতে বলতে ছেলেটা হঠাৎ করে মেয়েটাকে জিজ্ঞেস করছে, দীপাকে, অ্যাকর্ডিং টু দ্যাট ওয়ান, যেটা একটা চ্যানেল খুব হাইলাইট করেছে, মৃণালিনী ইএন বলে একটা চ্যানেল, ওদের চ্যানেলে আমি দেখেছি খুব হাইলাইট করছে ওরা এটাকে। সেটা অনুসারে দেখতে পাচ্ছি যে ছেলেটা যখন প্রশ্ন করেছে কনফারেন্সে মেয়েটাকে, এই দীপা বলে মেয়েটাকে, তখন বলছে তোমার সঙ্গে কথা বলছিল মনীষা। মেয়েটা উত্তরে বলেছে, হ্যাঁ, অনেকদিন সমানে কথা হয় না, তাই কথা বলছিলাম। যদি তারা রুমমেট হয়ে থাকে, যদি অ্যাকর্ডিং টু এই মেয়েটা তারা তিনজন এই ঘরটাতে থাকতো, আর বলছিল দুদিন আগে এখান থেকে হয়েছে, তাহলে অনেকদিন সমানে কথা হয় না, এই কথাটার ব্যাখ্যা কি? এক নম্বর। দু নম্বর কথা, স্ক্রিপ্টে ভুল ছিল, স্ক্রিপ্টের মধ্যে কোথাও দেয়ার ইজ সামথিং রং। তিন নম্বর, এবার মেয়ের মার বক্তব্যে আসুন। মেয়ের মা বলছেন, আমি স্পেসিফিক্যালি দেখেছি অনেকগুলো চ্যানেলে, মেয়ের মা বলছেন মেয়েটা সোমবারে বাড়িতে এসছে, রোববারে বাড়িতে এসছে, রবি সোম মঙ্গল বাড়িতে ছিল, এবং সে মেয়েটা বলেছে তার মার কাছে, অ্যাকর্ডিং টু তার মা, যে আমি মানে ভাল লাগছে না এখানে পরিবেশ পরিস্থিতি। এবং মেয়েটা বিভিন্ন জায়গাতে ফরেস্টে পরীক্ষা দেবে, এখানে স্পেসিফিক মেয়ের মা বলছেন ফরেস্টে পরীক্ষা দেবেন, তার জন্য জেরক্স কপি টপি করছিল, কিন্তু তাকে বুধবারে নিয়ে যাওয়া হয়েছে। ফোর্থলি, অ্যাকর্ডিং টু মেয়েটার মা, তার ডিউটি আবার হচ্ছে সকাল 9টা থেকে 5টা দিনের বেলা। হ্যাড ইট বিন সো, বুধবার এটা সম্ভবত 12টা, তাহলে ওই দিন তো তার বিকেল 5টায় ডিউটি শেষ। রাত্রি 2টো নাগাদ মেয়ের মা কথা অনুসারে রাত্রি 2টো নাগাদ মেয়েটাকে বাড়িতে ফোন করে বলা হয় আপনার মেয়ে অসুস্থ। 9টায়ও যদি 5টায়ও যদি ডিউটি শেষ হয়, 6টা 7টা ম্যাক্সিমাম হতে পারে। এই মেয়েটা বাকি সময় কোথায় ছিল, কি করেছে? এবং মেয়েটার মার কথা অনুসারে 10টা পর্যন্ত এভরিথিং ওয়াজ স্বাভাবিক। কেন? মেয়েটা তার মাকে ফোন করেছিল, এবং মেয়েটার মা, যেটা ভাইরাল একটা নাম এসেছে, ডক্টর রাধিকা, হুইসি, মেয়েটার মা বলছিলেন উনি যে ডক্টর রাধিকাই সব জানে, ডক্টর রাধিকাই সব জানে, ডক্টর রাধিকা সব জানে। ডক্টর রাধিকা কোথায়? তো পুলিশ এই মামলার সংস্রবে রাধিকাকে খুঁজছে কিনা আমরা জানি না, ইনভেস্টিগেশন চলছে। রাধিকাকে জিজ্ঞাসাবাদ করেছেন কিনা তাও জানি না। এবং রাধিকা খুব ইম্পর্টেন্ট উইটনেস, এবং যা প্রাইমা ফেসি মেটেরিয়ালস আদালতে দিয়েছে, ইনভেস্টিগেশন যে কি হচ্ছে এটা তো বুঝতে পারছি, বিকজ ফর দ্য লাস্ট 41 ইয়ার্স আই এম ডিলিং উইথ ক্রিমিনাল সাইড। পুলিশে 5 দিন পুলিশ রিমান্ডের প্রেয়ার করলেন, লার্নেড এপিপি ইনচার্জ কোর্টে দাবি করলেন 5 দিনের পুলিশ রিমান্ড। কোর্ট তো মনীষার পক্ষে না, মনীষার বিরুদ্ধে না, মনীষার যে তথাকথিত লাভার তার পক্ষে না, তার বিরুদ্ধে না। কোর্ট অন দ্য বেসিস অফ দি মেটেরিয়ালস অন রেকর্ড and the documents on record তার ভিত্তিতে করেছেন। ও পুলিশ রিমান্ড কিন্তু অ্যালাউ করেনি, জেল হাজত দিয়েছে। তাই প্রাইমা ফেসি তো ওই জায়গাতেই সাফিসিয়েন্ট মেটেরিয়ালস ওয়াজ নট প্রডিউসড বিফোর দি কোর্ট। তো তার মানে তদন্ত কি গতি প্রকৃতি ইনিশিয়াল স্টেজে এগুচ্ছে, এসডিপিওর কথা থেকেই সেটা পরিষ্কার। সুইসাইড যখন বলে দিয়েছি, তার মানে আত্মহত্যাই করেছে, এই ছেলেটা প্ররোচনা করেছে। এবার আপনি ভাবুন, আত্মহত্যা প্ররোচনা করার জন্য যে পয়েন্টে এসছে, সেটা হচ্ছে 25 থেকে 30 হাজার টাকার জন্য। মেয়েটা শান্তিনিকেতন হসপিটালে, যদি তার এডমিশনের দায়িত্বে মেয়েটা ছিল, যা এসছে মিডিয়াতে, মেয়েটা যদি খুব কম টাকাও বেতন পায়, আমি ধরে নিলাম মেয়েটা খুব কম টাকা বেতন পায়, অ্যাটলিস্ট 10,000 টাকা বেতন পায়, সে 25,000 টাকার জন্য তার চাপ দেওয়া, এবং 25,000 থেকে 30,000 টাকা দিয়েছে ওই ছেলেটাকে। এখন যে ছেলেটাকে ফরওয়ার্ড করা হয়েছে, যার সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক আছে, বলা হচ্ছে তাকে 25,000 টাকার জন্য সে আত্মহত্যা করে নেবে। 25,000 টাকার জন্য চাপ সৃষ্টি হয়েছে এবং সে দিয়েছে, তার জন্য সে আত্মহত্যা করবে। তো পুলিশ যদি এই ভূমিকা নেয়, আর ওই ঘোলা জলে যদি রাজনীতির লোকরা নেমে পড়ে, সেক্ষেত্রে আমি মনে করি, আজকে দেখলাম লাল ঝান্ডা নিয়ে রাজনীতিবিদরা নেমে পড়েছেন ময়দানে। আমাদের পুলিশের হেডকোয়ার্টারের সামনে তারা ডেপুটেশন দিয়েছেন, তারা পুলিশ ইয়েতে গিয়েছিলেন হেডকোয়ার্টারে। ওখানে কি হয়েছে তা জানি না, দেখেছি আমি তখন কোর্টে যাচ্ছিলাম, আজকে আমাদের নির্বাচন ছিল, তখন দেখেছি ওরা বক্তব্য রাখছেন।
বোধহয় একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে একজন প্রাক্তন আমাদের মুখ্যমন্ত্রীর স্ত্রীও, আমি অনেক রাত্রেবেলা আজকে আপনার স্টুডিওতে আসার আগে দেখছিলাম, আমাদের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী, কি তার নাম মনে করতে পারছি না, ভুলে গেছি, উনিও বলেছেন ওরা ভিজিট করেছিলেন, ও বাড়িতে গিয়েছিলেন, ওদের বক্তব্য অনুসারে সঙ্গে আরেক মহিলাও গিয়েছিলেন, তাদের কি একটা সংগঠন আছে বোধহয়, এরকম কি নাম টাম বলছিলেন, ওগুলো তো খুব কঠিন নাম, আমার বিদ্যা বুদ্ধিতে আসে না ওদের নাম টাম গুলো, তো এগুলো বিদঘুটে নাম থাকে, এগুলো ডিকশনারিতেও পাওয়া যায় না। তো ওখানে বলছিলেন যে মেয়েটা হসপিটালে, তাকে 3 দিন সময়, আপনি দেখে নিতে পারেন ওদের বাইকটা, আপনাদের স্টুডিও তো আছে। রাজনীতিবিদরা বলছেন যে মেয়েটার মা বলেছে নাকি তাদের বাড়িতে যাওয়ার পর মেয়েটাকে 3 দিন সমানে হসপিটালে আটকে রাখা হয়েছে। হোয়ারেস ডেড বডি যখন বাড়িতে গেছে, মেয়েটার মা বলছে মেয়েটা সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওখানে যেতে চাইছে না, ফরেস্টে পরীক্ষা দেওয়ার জন্য, ফরেস্ট ডিপার্টমেন্টে মেয়েটার প্রস্তুতি নিচ্ছে, ডকুমেন্টস পেপারস জেরক্স করেছে, এবং সে অনিচ্ছা প্রকাশ করেছে, সে দেখাচ্ছিল যাবে না। তো আমি সেক্ষেত্রে রাজনীতিবিদদের কাছে অ্যাপিল করব, একটা মা তার একমাত্র মেয়ে বোধহয় সম্ভবত, মার কোল খালি ওলাটাকে নিয়ে যদি রাজনীতিই করতে হয়, মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো করুন, কলতন দাশগুপ্তের মতো করুন, পশ্চিমবাংলায় অভয়া কেন্দ্রে যা হয়েছিল। এখানের পুলিশ একেবারে ডিট্টু ওয়েস্ট বেঙ্গল পুলিশের রাজীব কুমার, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জির মতো করেছে ত্রিপুরার পুলিশ। আজকে একটা ইস্যুতে একটা সরকার পরিবর্তিত হয়ে গেল পার্শ্ববর্তী রাজ্যে, এটা ঘটনা। আজকে এখনো টকটা বোট অভয়া, গভর্নমেন্টের প্রতিদিন প্রতি ইস্যুতে অভয়ার ম্যাটার নিয়ে গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস, বর্তমান গভর্নমেন্ট। দেখতে পাচ্ছি আলটিমেটলি কি হবে উই ডু নট নো, মিডিয়ার দৌলতে দেখি, কিন্তু সেখানে যদি লাল ঝান্ডা নিয়ে এসে তৎকালীন বামপন্থী নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, তারা গিয়ে ডেড বডিটা আটকানোর চেষ্টা না করতেন, রাজ্যবাসী জানতে পারতেন না অভয়ার কথা। আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রথম দিনের পরেই নেমে গেলেন লাল ঝান্ডা নিয়ে। কেন? আজকে তারা সাদা পতাকা নিয়েও তো যেতে পারতেন, কেন আননেসেসারি রাজনৈতিক রং দিচ্ছেন একটা মৃত্যুকে? না, এই যে তদন্তের উপর একটা প্রভাব করার চেষ্টা করা হচ্ছে বলে অনেক দুপক্ষ, সরকার পক্ষও করছেন, লাল ঝান্ডাওয়ালারাও করছেন। সরকার পক্ষকে, আমরা সরকার পক্ষ বলতে কি বুঝি? পুলিশ অফিসিয়ালস, সরকারের প্রতিনিধি। আমার কাছে মানিক শাহর মুখটাকে ওই এসডিপিও না, বিরোধীরা তো বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। বিচার বিভাগীয় তদন্তের জন্য কি লাল ঝান্ডার দরকার আছে নাকি? আপনি বলুন, আমাকে স্যাটিসফাই করুন। কেন আপনার দলের মীনাক্ষী মুখোপাধ্যায় অস্বীকার করতে পারবেন আপনি 2024 সালে? সেদিনও পুলিশ খুব তাড়াতাড়ি করে, সেই ইন্দিরা মুখার্জি যাদেরকে সাসপেন্ড করেছে এই গভর্নমেন্ট, ইন্দিরা মুখার্জি, আপনার বিনীত গোয়েল, তাদেরকে সাসপেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আসার পরেই অভয়াকাণ্ডে। এখানে কেন, এই আমি প্রথম কথাই বলেছি, এখানে কেন এই এসডিপিইউ অমরপুর আর আমতলী তাকে বুক করা হবে না? যে আপনি, ইট ইজ এ ক্লিয়ার কেস অফ নেগলিজেন্সি অন হার পার্ট, টোটালি মিসকন্ডাক্ট অন হার পার্ট। উনি বলে দিতে পারেন কোনো কিছুর আগে। মেয়েটা যেদিন মার্ডার হলো, ডেড বডি রিকভার হলো, ক্রোনোলজি কি বলছে? প্রথমেই কর্তৃপক্ষ বলছে মলয়পীঠ কি করে বলেন? এরপর আপনারা মিডিয়া পুলিশ বলছে, একদম মলয়পীঠ বলছেন আমি রাজ্যের, উনি কি বলেছেন আমি কোট আন কোট, আমি সবটা দেখি সিরিয়াসলি, মলয়পীঠ বলেছেন আমি রাজ্যের বাইরে আছি। আমি যা শুনেছি, আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেছেন, আপনি বলুন এটা কি হতে পারে, কি আসে বিষয়। কারণ দেখুন, আমার সোর্স, আপনারা ভেরিফাই করুন, আমার সোর্স বলছে এটা আত্মহত্যা। কেউ বিশ্বাস রাখছে না তদন্তের উপরে, কেউ বিশ্বাস রাখছে না নিরপেক্ষতার উপরে, না পুলিশ না মলয়পীঠ। এখন মলয়পীঠ পরের দিনই একটা অন্য সহকর্মীকে দিয়ে, মেয়েটির সহকর্মীকে দিয়ে, তরুণীর দীপাকে দিয়ে একটা ভিডিও প্রকাশ করে, তার হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে প্রকাশ্যে আনা হলো। এখন এটা কি পুলিশকে দেওয়ার কথা, বা যারা তদন্ত করছে তদন্ত কমিটিকে দেওয়ার কথা? এটা প্রকাশ্যে এটা যা বলবে পুলিশ ইনভেস্টিগেশনে পুলিশের কাছে বলবে। তাহলে এভাবে করার পেছনে কি আইনি আওতায় আসতে পারে? সোশ্যাল সাইট থেকে, শান্তিনিকেতনের সোশ্যাল সাইট থেকে কেন বেরোলো এটা? এটার পেছনে কি মনে হয় না ডাল মে কুছ কালা হ্যায়? তারপর আপনি লক্ষ্য করে দেখবেন, ওই দিন কি হসপিটালে এই কয়েকজন মহিলা ছাড়া, মানে দেখে তাদেরকে যা মনে হচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদেরকে দেখে মনে হয়েছে খুব মানে অধস্তন কর্মচারী ওই ইনস্টিটিউশনের, দায়িত্বশীল চেহারা, ছবি দেখে ওই সোশ্যাল মিডিয়াতে, মিডিয়ার তারা সোকল্ড সিসিটিভি কাভারেজের মাধ্যমে কাউকে দেখে মনে হয় না তাদের চেহারা সুরত বা শরীরী ভাষায় they are the heads of that organization, তারা দায়িত্বশীল লোক বলে মনে হয়নি। তো এইরকম একটা ঘটনা, এবং পার্টিকুলারলি ওই রুমটাতে কেন?
অন্য রুমে গিয়েও তো ধাক্কা দিতে পারতো, কিংবা তাদের স্বচ্ছতার স্বার্থে ওই স্টাফ মেম্বাররা স্বচ্ছতার স্বার্থে প্রতিটা রুমে গিয়ে নক করা দরকার ছিল যে আপনি বেরিয়ে আসেন, আপনি বেরিয়ে আসেন, উই হ্যাভ দ্য ইনফরমেশন দেয়ার ইজ সামথিং রং ইনটু দ্যাট রুম। মেয়েটাকে বলা হচ্ছে, কিছু কিছু জায়গাতে দেখেছি বলা হচ্ছে মেয়েটার মোবাইলে ফোন করার পর মোবাইলে ধরছে না। এগ্রিড, ঠিক আছে, রাত্রিবেলা একটা মানুষ ঘুমিয়ে পড়তে পারে, মোবাইল সুইচ অফ থাকতে পারে, মোবাইল নাই ধরতে পারে, তার জন্য দরজা ভাঙতে হবে? তাহলে এভাবে হয়তো বা আর্জেন্সি ছিল, মেয়েটাকে এক্ষুনি দরকার হতে পারে। বাকি রুম যখন মেয়েটা নক করার পরও খুলছে না, তখন অন্য রুমগুলিতে কেন নক করা হলো না? যে আসেন, তখন কেন পুলিশকে খবর দেওয়া হলো? তখন কেন পুলিশকে খবর দেওয়া হলো না? কি কর্তৃপক্ষের ভূমিকা কি? এবং যেখানে পুলিশের, এ রাজ্যের পুলিশের, এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও খুব ভালো করে জানেন, ওনার চারিদিকে যে পুলিশ অফিসার কয়েকজন খুব আলো আলো করে, শ্রাদ্ধ বাড়ি থেকে সাধ দেওয়া বাড়ি, বিয়ে বাড়ি থেকে শ্মশান যাত্রা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করতে কিংবা স্নেহ ভালোবাসা নিবেদন করতে যান, ওই পুলিশ অফিসাররা হাসি হাসি মুখে তৈলাক্ত বদনে দাঁড়িয়ে থাকেন। মুখ্যমন্ত্রীও ভালো করে ওই পুলিশ অফিসারদের চিনেন, তাদের পরিবারের লোকরা ওই ইনস্টিটিউশনে চাকরি করেন। তাদেরকে ফোন করতে পারতেন দাদা কিংবা কাকু কিংবা স্যার বলে, স্যার আমাদের এখানে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, দেন এন্ড দেন আই হোপ দ্যাট পুলিশ ডেফিনেটলি রাশ করতো। তারা কেন আইনটাকে নিজের হাতে নিল? হোয়াই দে উইল নট বি বুকড? এটা তো অ্যাবেটমেন্ট অফ কমিটিং অফেন্স। হারবারিং, যদি কমন ইন্টেনশন এন্ড কমন অবজেক্ট থাকে এই অফেন্সটা করার পেছনে কোনো লোকের, তার সঙ্গে তারা সহযোগিতা করে। তাহলে এই মরিয়া চেষ্টা কেন? মানে কার নির্দেশে, কিসের স্বার্থে? মানে এই ধরনের না, যেখানে এই ইনস্টিটিউশনের সঙ্গে, যেখানে এই ইনস্টিটিউশনের সঙ্গে একেবারে আধিকারিক হিসাবে রাজ্যের পুলিশের দায়িত্বশীল অফিসারের স্ত্রী, ছেলে, ছেলের বউরা চাকরি করছেন, এবং মলয়পীঠে নিজেও তার একটা মিডিয়া হাউস আছে, আপনারা ভালো করে জানেন। ওনার সেই সূত্রে বিভিন্ন মিডিয়া হাউসের লোকদের সঙ্গে, সাংবাদিক বন্ধুদের সঙ্গে, কিংবা মিডিয়া গোষ্ঠীর মালিক বা কর্ণধার কিংবা যারা ম্যানেজমেন্ট চালান, তাদের সঙ্গে যোগাযোগ আছে। মলয়পীঠে তো নিউজটা পাওয়ার পরে মিডিয়ার যে কোনো দায়িত্বশীল লোক, আপনাদেরও বিভিন্ন সংগঠন আছে, আগরতলা প্রেস ক্লাব আছে, ওয়ার্কিং জার্নালিস্ট আছে, আরো ডিফারেন্ট অর্গানাইজেশন আপনাদের আছে, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের লোকাল প্রতিনিধি আছে, ওদের যেহেতু চ্যানেল আছে, ওরা তো মালিক হিসেবে ওরা কিংবা আধিকারিক আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারতো যে দাদা দেখেন আমার এখানে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে, ইউ প্লিজ কাম এন্ড হেল্প আস। আপনাদের অনেক অ্যাক্সেস আছে, আপনারা মহাকরণের অল ইন্ডিয়া আপনারা ঘুরে বেড়ান, রাজ্য পুলিশের হেডকোয়ার্টারের অল ইন্ডিয়া আপনারা ঘুরে বেড়ান, আমাদেরকে একটু হেল্প করেন। আপনাদের কাছে তো তারা কোনো সাহায্য চায়নি, রাদার দীপার একটা সোকল স্ক্রিপ্ট করা, একেবারে তার আপনি লক্ষ্য করে দেখবেন এবং এটা এডিটেড কাট আছে, এবং সে বেশ কয়েকবার নিচের দিকে তাকিয়েছে যে একুরেট ওয়ার্ডিং বলছে কিনা, এবং এটার প্রয়োজনীয়তা কি ছিল। এই মেয়েটা কেন সোশ্যাল মিডিয়াতে আসলো? আপনি বলুন কেন এই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে আসলো? তো এই টোটাল সার্কামস্ট্যান্সটা জানি না সন্দেহের অবকাশ আছে কিনা, কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দিচ্ছে। সঞ্জিতা, এখানে একটা জায়গাতে প্রশ্ন আছে, আপনি কিছুক্ষণ আগে বিরোধীদের কথা বলছিলেন, বিরোধীরা রাস্তায় নেমে পড়েছে বিক্ষোভে, এখন তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি করছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ জানতে চাইছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত এবং বিচার বিভাগীয় তদন্ত পার্থক্যটা কি, আর এই ঘটনাতে কোনটা সঠিক ছিল, কোনটা মানে প্রত্যাশিত ছিল? এখানে তো ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত দিয়েছেন, কে করছেন? বিশাল কুমার ডিএম করছেন। বিশাল কুমার। ভারতবর্ষে কি কেপিএস গিলের মতো আছেন নাকি কোন লোক? পাঞ্জাবের যিনি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন, যখন পাঞ্জাব মানে সন্ত্রাস উগ্রবাদে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল ভারতবর্ষ থেকে, এরকম সময়ে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন কেপিএস গিল। তাদের মতো আধিকারিক কি বিশাল কুমার? ওটা এমনি ঠ্যাং কাঁপে, ওকে দেখি তো আমি, ওকে তো এমনি একটু ভদ্রচিত মানুষ, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই, সজ্জন লোক। এই সমস্ত অ্যাক্টিভিটিজ ওনাকে বলে দেবে স্যার এইরকম হয়েছে, এরকম, আচ্ছা ঠিক है ভাই, ও দেখলে না, ও नहीं होना चाहिए, বাস দ্যাটস না, ম্যাজিস্ট্রেট তদন্ত শেষ। ইট রিকোয়ার্স জুডিশিয়াল এনকোয়ারি, হ্যাভিং দ্য স্পিরিট এন্ড কগনিজেন্স অফ ল। এটার কি আইনগত ভিত্তি আছে? সরকারের কাছে দেবে, সরকার এটা, বিরোধীরা সুদীপ বাবু তাদের মতো লোকরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে চিৎকার করবেন, হইচই করবেন, জিতেন চৌধুরী হইচই করবেন, এটা জীবনে টেবিল হবে না।
এবং রিপোর্ট যেটা আসবে সেটা আমিও আপনি অ্যাডভান্স বলে দিতে পারি, রিপোর্ট যা আছে যেগুলো স্টিরিও টাইপের রিপোর্ট যে আমরা করেছিলাম, and we find that there is nothing wrong. তাহলে এসডিপি এর বক্তব্যটা কি মানে সেখানে প্রতিষ্ঠিত হবে? কি হবে? এগুলো গভর্নমেন্টের ফেভারে দেবে। গভর্নমেন্ট যদি রেডিক্যালি এই সমস্ত ম্যাটারে, আমি দেখুন প্রায় সময় একটা কথা বলি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রাসঙ্গিক ভাবেই বলি, সংসার থেকে শুরু করে সমাজ থেকে রাষ্ট্র, ডর হোনা চাইয়ে। ডর যদি না থাকে পুলিশ থেকে প্রশাসন, ডর যদি না থাকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ছাড়বে না, মুখ্যমন্ত্রী আমাকে ছাড়বে না, কোনো অবস্থাতেই ছাড়বে না। হ্যাঁ, এটা খুশি তাই করবেন। মুখ্যমন্ত্রীকে এই ইস্যুটাতে, একটা মা তার সন্তান হারিয়েছেন এবং অলমোস্ট পশ্চিমবাংলার সুরে অনেকটা মনে হয় একই রকম ছায়া, এবং ঘটনার যে প্রেক্ষাপটগুলো আপনি লক্ষ্য করে দেখুন, পুলিশি ভূমিকা পশ্চিমবাংলাতে ইন্দিরা মুখার্জি আইপিএস অভয়াকাণ্ডের সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে বলে দিলেন অসুস্থ, তার মাকে বলে দিলেন অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ। পরবর্তীকালে আরেকটা ফোন গেল ফ্রম বিনীত গোয়েল, এই মহিলার কি নাম, উনি পানিহাটি থেকে এবার বিধানসভায় জয়যুক্ত হয়েছেন, কি দেবনাথ মহিলা। হ্যাঁ, এই মহিলাকে দ্বিতীয়বার আবার ফোন করে বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে। শান্তিনিকেতনের ক্ষেত্রেও সেম কেস, পুলিশ আধিকারিকরা প্রেস করে বলছেন ওয়েস্ট বেঙ্গলে অভয়ার ক্ষেত্রে যে ইট ইজ এ কেস অফ সুইসাইডাল। এখানেও সেম বলা হয়েছে, এখানে সেম বলে দিচ্ছে, পুলিশ অ্যাডভান্স বলে দিচ্ছে সেমই বলেছেন। সেম পশ্চিমবাংলাতেও সঙ্গে সঙ্গে রাজনীতিবিদরা নেমে গেলেন, বামপন্থীরা, সঙ্গে বিজেপির তৎকালীন সজল ঘোষ। আমি আপনাদের নামে নিশানে বলছি, পুরনো বাইটগুলো দেখে নেবেন, একটু ভুল নেই, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। যেমন মীনাক্ষী মুখার্জির কথা বলছি, যেমন কলতান দাশগুপ্তের কথা বলছি, সজল ঘোষের কথাও বলতে হবে। সেদিন তারা কিন্তু কেউ কাস্তে হাতুড়ি তারা কিংবা পদ্মফুল নিয়ে তারা এই মৃতদেহটাকে আটকানোর চেষ্টা করেনি। তো আমার রাজ্যে রাজনীতিবিদরা কেন আজকে লাল ঝান্ডা নিয়ে শুধু বেরিয়ে যাবেন? দলের প্রচারের জন্য? মৃত্যুকে নিয়ে কি রাজনীতি? কেন সাদা পতাকা নিয়ে যান না, শান্তির বাণী শোনাতে গেলেন না? তারা গিয়ে সেই স্টিরিও টাইপের বক্তব্যগুলো রাখলেন। একই জিনিস আমি লক্ষ্য করছি পুনরাবৃত্তি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে খেলেছিলেন, তারপর বিনীত গোয়েলকে পাঠিয়েছিলেন টাকা দিয়ে একটা করিডোরে, এই মেয়েটার যে মেয়ে হারিয়েছে তার বাবাকে টাকা অফার করা হচ্ছে, যে আপনাকে 10 লক্ষ টাকা অফার করছে, বলছে নিন ফোনে একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। এই ক্ষেত্রে মেয়েটার মার আমি শুনলাম, মেয়েটার মা বারবারই বলছে একটা কথা, টাকা চাই না। শুনেছেন আপনারা? এটা কমন, মানে অস্বাভাবিক যে আমি বিচার চাই। তো বিচার কার কাছে চেয়েছেন? রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে। স্বরাষ্ট্র দপ্তরের যদি এই ভূমিকা হয়ে থাকে এবং মুখ্যমন্ত্রী যদি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক এই ব্যাপারে একটা পুলিশ অফিসার সাসপেন্ড হতে পারে। মুখ্যমন্ত্রী আজ বলেছেন যেটা সত্য, তদন্তে যেটা বেরিয়ে আসবে সত্যটাই বেরিয়ে আসবে, এবং যদি সত্যটা বেরিয়ে আসে যার যেটা শাস্তি হওয়ার যেটা সত্য সেটাকে সবচেয়ে যেটা উনি করতে পারতেন, সবচেয়ে রাজ্যের মানুষ ওনাকে মাথায় তুলে রাখতেন, এই পুলিশ অফিসারটাকে অ্যাকশন নেওয়া দরকার ছিল, এই মহিলা পুলিশ অফিসারকে। ফার্স্ট অফ অল হাউ হি ক্যান, ওনাকে বলা উচিত যে এই পুলিশ অফিসার দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলেছেন প্রথমেই। আপনি পুলিশ অফিসার, আপনি ওই এলাকার দায়িত্বশীল অফিসার, আপনি প্রথম বলে দিচ্ছেন না না এটা ওদের প্রেম প্রীতি ভালোবাসার কারণে এই ঘটনা ঘটেছে। আর মেয়েটার যার দীপু কন্ট্রাডিকশন গুলো আপনি দেখুন, এগুলো তো কোর্টে আসবে। ওই ছেলেটার নামে যদি চার্জশিট হয়, আমি না হয়ে আমি যদি করি, আমি ওই প্রশ্নগুলি তুলবো। আমার কোনো বন্ধু যদি এরকম এই মামলাতে ওকে ডিফেন্ড করে, সে ওই প্রশ্নগুলি তুলবেন। মেয়েটা দীপে নাকি নাম তার, মেয়েটা যেটা বলছে যে মেয়েটা 25,000 টাকার জন্য দরবার, এটা বিশ্বাসযোগ্য? 25,000 টাকার চাপের জন্য যে চাকরি করে শান্তিনিকেতনের মতো একটা ইনস্টিটিউশনে সে আত্মহত্যার পথ বেছে নেবে? সে এতটাই মেন্টাল টর্চার ছিল 25,000 টাকার জন্য যে সে এরকম পথ বেছে নিতে হলো? এটা বিশ্বাসযোগ্য? ঠিক। ওকে, সময় ফুরিয়ে যাচ্ছে। সঞ্জিত দা, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে অভিযোগ তো রয়েছে যে তৃণমূল আমলে গরু পাচার কাণ্ডের কোটি কোটি টাকা সাদা করার উদ্দেশ্যেই মেডিকেল কলেজ গড়ে তোলা হয়েছিল। এখন অভিযোগ সত্য না মিথ্যা তা তদন্ত বলবে, কিন্তু প্রশ্ন হলো কেন প্রতিষ্ঠা শুরু থেকেই এই কলেজকে ঘিরে এত বিতর্ক, এত অভিযোগ, এত অনিয়মের কথা সামনে এসেছে, এবং কেন বারবার এই প্রতিষ্ঠানের নাম মানে বিতর্কের কেন্দ্রে উঠে আসে? মানে গোড়ায় কি গলদ আছে বলে মনে করেন? এটা তো অনেকেই বলে এটার পেছনে একজন রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদের আশীর্বাদ তার মাথার উপর, মলয় পিঠের মাথার উপর রাজ্যের এক বিশিষ্ট রাজনীতিবিদের
দীর্ঘদিনের পুরখাওয়া রাজনীতিবিদ আমি বলবো। একটি রাজনৈতিক দলের, তারা শাসক কি বিরোধী আমি বললাম না এখন অন ক্যামেরা, একটি রাজনৈতিক দলের দীর্ঘদিনের পুরখাওয়া এক রাজনীতিবিদের আশীর্বাদ পেয়েছেন উনি, তো ওকে ঘাটানোর আগে তো পুলিশ মহলও চিন্তা করবে, ন্যাচারালি চিন্তা করবে। সেটাকে যদি মুখ্যমন্ত্রী সুপারসিড না করতে পারেন, দুঃখজনক হবে রাজ্যের। তাতে সেই রাজনৈতিক দলের ছবি এই মুহূর্তে কতটা মানে স্বচ্ছ। রাজনীতিবিদরা, মানিক সরকারের মতো লোকও কিন্তু এই রাজ্যে 20 বছর টানা মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা যখন দেওয়াল লিখন পড়তে পেরেছি এই স্টুডিওতে বসে 15, 16, 17, ইভেন 18 সালের নির্বাচনের আগ পর্যন্ত আমরা দেওয়াল লিখন পড়তে পেরেছি এই স্টুডিওতে বসে আপনার সঙ্গে দিনের পর দিন বলেছি সিপিএম আসছে না, পুরনো বাইটগুলি দেখে নিতে বলবেন ওদেরকে। আমরা দেওয়াল লিখন, আমরা কি পেশাগত রাজনীতি করি? আমরা দেওয়াল লিখন পড়তে পারি। আপনি কি মনে করেন একটা সরকার নির্বাচনে হারে? ডু ইউ কনসিডার, দীপেন বাবু আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা সাংবাদিকতা হিসেবে, আমি ভাবছিলাম যে একটা সরকার কি নির্বাচনে হারে? একটা সরকার নির্বাচনে হারে না। একটা সরকারের হারা শুরু হয় তার নীতি সিদ্ধান্ত, তার দৃষ্টিভঙ্গি, যখন এগুলো মানুষের মানুষ থেকে সরে যায়, একটা একটা করে সরকার হারে। পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির সরকার কিংবা ত্রিপুরা রাজ্যে নৃপেন চক্রবর্তীর সরকার, আজও মানুষ সত্য কিংবা মিথ্যা দাঙ্গার জন্য নৃপেন চক্রবর্তীকে কাঠগড়ায় তুলে। সেদিন সরকার নৃপেন চক্রবর্তীর হেরেছিল, বামফ্রন্ট হেরেছিল। বামফ্রন্ট হেরেছিল যেদিন দশরথ দেব আউট অফ টার্ন প্রমোশন করে দিয়েছিলেন, সেদিন বামফ্রন্ট সরকার হেরেছিল। সরকার হেরেছিল মানিক সরকারের পিরিয়ডে, যেদিন মানে বিকেন্দ্রীকরণ অব্দি দুর্নীতি হয়েছিল, বিকেন্দ্রীকরণ অব্দি দুর্নীতি। বেকাররা যথাযথভাবে পরীক্ষা দেওয়ার পরে ওরেল পরীক্ষাতে গিয়েছিল, তারা যখন রিটেন টেস্টে 80, 90, 95 পায়, ওরেলে গিয়ে 1 পায়, 0 পায়, 2 পায়, সেদিন সরকার পরাজিত হয়েছিল। তো বর্তমান সরকারও কি আপনি মনে করেন যে 2028-এর ভোটেই শুধু পরাজিত হবে কিংবা জয়যুক্ত হবে? একটা সরকারের পরাজয় এবং জয়যুক্ততা তৈরি করা হয় যেদিন সে শপথ গ্রহণ করে, তারপর দিন থেকে। যদি সরকার ঠিক সঠিকভাবে এবং রেশনালি সিদ্ধান্ত না নিতে পারে, এই ঘটনাটা একটা স্ফুলিঙ্গ, একটা দাবানল সৃষ্টি করতে পারে। সন্দীপ, একটা ছোট্ট করে হ্যাঁ কি না যদি উত্তর দিতে পারেন, আপনি দেন না তাও এখানে এই মুহূর্তে এই যে তদন্ত হচ্ছে, বিচার পাবে কি মনীষা? জাস্টিস ফর মনীষার আওয়াজ উঠছে। যদি সাধারণ পাবলিক, দল মত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আমাদের মতো ধান্দাবাজরা না শুধু, আমরা পয়সার বিনিময়ে খেলি এদিকে এদিকে, আমাদের মতো ডাক্তারদের মতো, উইথ ডিউ রেসপেক্ট টু দি ডক্টরস, কারণ 40 বছরের অভিজ্ঞতাতে দেখি ডাক্তাররা ইদানিং একটা ফ্যাশন হয়েছে, তারা পুলিশের কথা মতো হিস্ট্রি অফ দি কেস, পোস্টমর্টম করার আগে হিস্ট্রি লিখে দেয়। পোস্টমর্টম করার আগে ধরুন আমি আপনাকে একটা লোককে আমি খুব ভারী জিনিস দিয়ে মাথায় মারলাম, সে তো বলবে এই ইনজুরিটা দেখে যে whether it is sustained by the disease by a blunt object or a sharp cutting, whatsoever may be the object, সে তো পোস্টমর্টমে আসবে। সে আগেই দেখবেন একটা অনেক ইন্টারেস্টেড আমরা ডাক্তার পাই, বহু কেসে আমি পাই, যদি কোনো ডাক্তার চ্যালেঞ্জ করে একেবারে মুখের উপর দেখিয়ে দেবো ফাইল খুলে, ওরা ওই মামলার পুলিশ যা বলে দেয় তাদেরকে আগে সেটা লিখছে, হিস্ট্রি লিখে দেয় আগে, যে there is a history that he was sustained or assaulted by this accused, এমনও লেখে কিছু ডাক্তার। কারণ আগরতলা শহরের আইজিএম হসপিটালে থাকতে হবে, জিবিপি হসপিটালে থাকতে হবে, কিংবা ভেস্টেড ইন্টারেস্ট থাকলে উদয়পুর টেপানিয়া হাসপাতালে থাকতে হবে, ধর্মনগরে থাকতে হবে, বিমল সিনহা হসপিটালে আমাকে থাকতে হবে, লিখে দেয় বাই দ্য একিউজড পারসন। হাউ ডু ইউ নো এই একিউজড পারসন এই ইনজুরিটা করেছে? এটা পুলিশ বলে দেয়, ডাক্তার ব্যক্তিগতভাবে জানার কথা না, লিখে দেয়, মানে কি পুলিশ প্রভাবিত করে। তো এই সরকার তো এইভাবে প্রতিটা জিনিস থেকে হারে। যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো না দেখেন, মানে রেশনালি যদি না করেন, এটা দুঃখজনক হবে। আমি সাধারণ নাগরিক হিসেবে যদি মনে করি, যদি বলা হয় যে সবার সঙ্গে পায়ে পা মেলানোর জন্য আমাকেও এক কদম এগিয়ে বলতে হবে যে জাস্টিস ফর মনীষা, আমি এক কদম এগিয়ে বলার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবো। অসংখ্য ধন্যবাদ সন্দীপ দা আজকে সঙ্গে থাকার জন্য, এবং আপনি বরাবরই স্পষ্টবাদী এবং স্পষ্ট ভাষায়, আপনার ভাষায় আপনি বললেন, এবং জাস্টিস ফর মনীষা এই মুহূর্তে আওয়াজ উঠছে, এবং সেটা শুধু সামাজিক মাধ্যমে নয়, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই আওয়াজ উঠছে যে মনীষার সঠিক বিচার চাই। দর্শক বন্ধুরা, তদন্তের শেষ কথা বলবে তথ্য প্রমাণ, আবেগ বা রাজনৈতিক বক্তব্য নয়, এটা আমরা সবাই জানি। তাই এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত সত্যের উন্মোচন।
মনীষার পরিবার, সাধারণ মানুষ এবং ন্যায় বিচারের স্বার্থে সব প্রশ্নের উত্তর সামনে আসুক, সমস্ত সংশয় দূর হোক এবং সত্য যাই হোক না কেন তা যেন নির্ভয়ে প্রকাশিত হয়। কারণ কোনো রহস্যের চেয়ে সত্য বড়, আর কোনো প্রভাবের চেয়ে ন্যায় বিচার খুবই গুরুত্বপূর্ণ। শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাণ্ডে চোখ রেখেছি আমরা, আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।